যে সম্পর্কে বিশ্বাসের অভাব বোধ হয়, গুরুত্ব থাকে না, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তীব্র ভালোবাসা নিয়েও সেই সম্পর্কে একসাথে পথ চলা যায় না। কোথাও যেন থমকে যায় সুন্দর একটা সম্পর্ক, আর চার দেওয়ালের ভিতরে নিভৃতে নিঃস্ব হয়ে যেতে থাকে আস্ত একটা মানুষ, গোটা একটা জীবন। মানুষ অনেক দিনের চেনা সম্পর্ক, সংসার কিংবা অবারিত মায়াকেও দূরে ফেলে চলে আসে গুরুত্ব আর সম্মানের অভাবে। অসামান্য চাহিদা কারোর জীবনেই থাকে না। মানুষ একান্তই নিজের বলতে চায় সম্মান, যত্ন, গুরুত্ব আর একটুখানি বিশুদ্ধ ভালোবাসা। অনেক পাওয়া না পাওয়ার ভিড়ে জীবনে এইটুকুই পেলেই জীবন স্বপ্নের চেয়ে সুন্দরভাবে কেটে যায়। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি বেলকনি থেকে শুরু করেছি। তো বেলকনিতে বসে একটু কাজ করছিলাম, ক্যামেরাটা ওখান থেকেই অন করেছি। তারপরেও তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কথা শুনে আপনারা আবার শুরুতে ভয় পাবেন না। আমি ব্লগের শুরুতে কোনো রান্না কিংবা রেসিপি কোনো কিছু শেয়ার করছি না। আজকে না আমি খুব সকাল সকাল আমার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো 10টার দিকে আমি আবার রান্নাঘরে যার যার জিনিস, মানে যেখানে যে জিনিসটা আমি রেখে দিই সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সকাল 6টার সময় আমি রান্নাঘরে এসেছিলাম, আর 8টার ভিতরে আমার সম্পূর্ণ রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা হয়েছিল। তো সব কাজই আমি অফ ক্যামেরায় করেছি। এই কাজগুলো যদি আমি ক্যামেরাটা অন করে করতাম তাহলে তো আমার অনেকটা সময় লাগতো, আর ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, আমি যখন মাসে একবার এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করি, তো রান্নাঘরে যে জিনিসপত্রগুলো থাকে সব কিছু আমি বের করে ডাইনিংয়ে রেখে দিই। মোটামুটি ফাঁকা রান্নাঘরে যুদ্ধ করতে কিন্তু ভালোই লাগে, আর দ্রুতই কিন্তু যুদ্ধে জয়লাভ করা যায়। তো সকাল 6টা থেকে 8টার মধ্যে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার হয়েছিল, আর এখন তো বাজে 10টা। 10টার দিকেই কিন্তু আমি এই কাজগুলো আবার গুছিয়ে নিচ্ছি। তো যে যে জিনিসগুলো আমি পরিষ্কার করেছিলাম সেগুলো সব কিছু থেকেই পানি শুকিয়ে গেছে। আর রান্নাঘরের জানালায় আমি যে আর্টিফিশিয়াল লতাটা ব্যবহার করি, তারপরে হিটারের পাশে যে 2টা আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করি, তো সেগুলোও কিন্তু সকালেই আমি পরিষ্কার করে বেলকনিতে মেলে দিয়েছিলাম। পানিটা ঝরে গেছে। তারপরে তো আপনারা দেখতে পেলেন রান্নাঘরের জানালায় কিন্তু আর্টিফিশিয়াল লতাটা আবার আমি দিয়ে দিয়েছি। তো গ্যাসের চুলার পাশে যে টাইলসের অংশটুকু আছে, আমি সব সময় ওখানে ফয়েল পেপার দিয়ে রাখি। একবার ফয়েল পেপার দিলে 6 মাস কেটে যায়। আর আজকে অফ ক্যামেরায় আমি ফয়েল পেপারটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই ফয়েল পেপারটা চেঞ্জ করার সময় মাঝে মাঝে না আমার খুব রাগ হয়, কারণ ফয়েল পেপারটা হালকা একটু 19-20 হওয়ার সাথে ভাঁজ হয়ে যায়, আর ভাঁজ হয়ে গেলে তো দেখতে ভালো লাগে না। তো যখন আমি ওটা চেঞ্জ করছিলাম, আপনাদের ভাই আমার পাশে দাঁড়িয়ে বলছে, আরে কত কষ্ট হচ্ছে তোমার। তো আমিও তাকে বলছিলাম, কেন যে বিয়ে করলাম, সংসার জীবন যে কত কঠিন, আগে জানলে এই কাজটা কখনোই করতাম না। তো যাই হোক, বিয়ের আগে তো মনে করতাম যে বিয়ের পরে কত শান্তি, যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবো, একবার রান্না করে 3বার খাবো। আর এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কত শান্তি। মানে বিয়ের আগে যখন সকাল 6টায় কোচিং থাকতো, কি শীতকাল কি গরমকাল, সকাল 6টার সময় কোচিংয়ে যাওয়া লাগতো। আর তারপরে তো আছে সারাদিন কোচিং, স্কুল, কলেজ এগুলো। তো আমরা বান্ধবীরা বলাবলি করতাম যে ইস কবে যে বিয়ে হবে, আর কবে যে এগুলো থেকে মুক্তি পাবো, কারণ এত সকাল সকাল ঘুম থেকে উঠে কোচিংয়ে যেতে ইচ্ছা করতো না। আর শীতের সময় তো কি বলবো, 6টার সময় কোচিং দিলে কে সহ্য করে বলুন তো। এখন তো বুঝতে পারছি ওই জীবনটাই কত শান্তির ছিল, আর এই জীবনটা কত শান্তির। এখন আর তো বলে কোনো লাভ নেই। তো যাই হোক, বিয়ের পরে কিন্তু আমাদের মেয়েদের দিনের অর্ধেকটা সময় কোথায় কাটে বলুন তো, রান্নাঘরে। আর আমরা প্রত্যেকটা মেয়েই চাই সে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মেয়েদের রান্নাঘরে আসতে হয়। সকালের খাবার তৈরি করো, দুপুরে রান্না করো, সন্ধ্যার নাস্তা তৈরি করো, আবার রাতের খাবার। সারাদিন যে আমরা কতবার রান্নাঘরে থাকি। তো রান্নাঘর কাঁচা হোক, পাকা হোক, টাইলসের তৈরি হোক, যেমনই হোক না কেন, প্রতিটা মেয়ের কিন্তু খুবই শখের জায়গা এবং ভালোবাসার জায়গা। তো আমাদের এই ভালোবাসার জায়গাটা আমরা কিন্তু আমাদের সবার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমিও তো তার ব্যতিক্রম না। আমিও
আমার সামর্থ্য অনুযায়ী আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘর সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে মনে হলো যে একটু ঠান্ডা, ঠান্ডা কোনো কিছু খাই। কারণ অনেকটা গরম পড়ছে আর ভীষণ গরমও লাগছে। তো ফ্রিজ থেকে আমি একটু লিচু বের করে নিলাম। লিচু তো ফ্রোজেন করে রেখেছিলাম। এবছর আমি অনেক লিচু ফ্রোজেন করেছিলাম যেহেতু এবছরই তো ডিপ ফ্রিজ নিয়েছিলাম। আর মূলত ডিপ ফ্রিজটা কিনা আমার আম, লিচু, কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল এগুলো ফ্রোজেন করার জন্য। তো এই যে কিছু লিচু আমি বক্স থেকে বের করে নিচ্ছি আর এখন একটু পানিতে ভিজিয়ে রাখবো। তো এই কাজটা করতে, করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি রান্নাঘর নিয়ে। তো এই বাড়িটা কিন্তু আমি তৈরি অবস্থায় কিনেছিলাম। কম বেশি আমার পুরাতন যে সকল আপুরা আছেন তারা জানেন। তো নতুন আপুদের উদ্দেশ্যেই বলছি। তো যখন আপনাদের ভাইয়া আর আমি এই বাড়িটা দেখতে এসেছিলাম, রান্নাঘরটা আমার একটুও পছন্দ হয়েছিল না। আমি তাকে বলেছিলাম যে, "আমার রান্নাঘর পছন্দ হয়নি।" তো সে আমাকে বলেছিল যে, "সবকিছু তো আর মনের মতন হবে না। আমরা আসি, তারপরে আস্তে, আস্তে তোমাকে আমি সুন্দর করে রান্নাঘরটা আবার নতুন করে তৈরি করে দিব, ভেঙে চুরে।" তো এভাবে কিন্তু ৬ টা বছর কেটে যাচ্ছে। সে আজকে না কালকে, কালকে না পরশু এভাবে শুধু আমাকে ঘুরিয়ে যাচ্ছে। তো আমিও আপনাদের ভাইয়ার কথা মতন ঘুরছি। দেখা যাক আমার এই ঘোরাঘুরিটা কবে শেষ হয়। এর মধ্যে কিন্তু আমার আব্বাজান আমাকে লিচু ছুলে দিচ্ছে আর আমি কিন্তু ঠান্ডা, ঠান্ডা লিচু খেয়ে নিচ্ছি। ২ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু নরমাল হওয়ার পরে কিন্তু লিচুটা খেয়ে নিতে হবে। এই গরমে ঠান্ডা, ঠান্ডা লিচু খেয়ে আমার কলিজাটা না একদম ঠান্ডা হয়ে গেছে। গাছ থেকে পাড়া টাটকা লিচু এবং ফ্রোজেন করা লিচু আমি কিন্তু ২ টার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি। হয়তো আমি লিচুটা একটু বেশি পছন্দ করি এজন্য মনে হয় পার্থক্য খুঁজে পাইনি। অনেকে কিন্তু ফ্রোজেন করা লিচু খেতে পারে না। তো যাই হোক কলিজা ঠান্ডা করে তারপরে অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নাটা শুরু করেছি। আজকে দুপুরের রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজি করছি, আলু ভাজি করছি, পটল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে একটু লাল, লাল করে ভুনা করব। তো এই আলু ভাজিটার একটু কাহিনী বলি, একটা উস্তে ছিল ফ্রিজে। তো ভাবলাম যে উস্তেটা ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, আলু ভাজির ভিতরে দিয়ে দিই। খাওয়া হয়ে যাবে। এই দামের জিনিস নষ্ট করে তো লাভ নেই। আর পটলটা কিন্তু আমি ২ টুকরো করে কেটে নিয়েছি। তো ভাজিটা হয়ে যাওয়ার পরে অফ ক্যামেরায় আমি পটল এবং ইলিশ মাছটাও এই যে ভুনা করে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন একদম লাল, লাল ঝোল করে ভুনা করছি। হালকা একটু ঝোল রেখে দেবো। একদম মানে ঝোলটা শুকিয়ে নিব না। তো ওইভাবে আর রান্নাটা শেয়ার করলাম না। মাশাআল্লাহ তরকারিটা যে খেতে এত মজা হয়েছিল কি বলবো। তো রান্না কমপ্লিট করে অফ ক্যামেরায় আমি টেবিলে খাবারগুলো গুছিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে টেবিলে খাবারগুলো গোছানো থাকলে আমার আব্বাজান একা, একা নিয়ে খেতে পারে। ইদানিং দেখছি একা, একা নিয়ে একটু খাওয়ার চেষ্টা করছে। সে তো মসজিদে গেছে জোহরের নামাজটা আদায় করতে। আমি তো এখনও গোসল কমপ্লিট করিনি। তো গোসল শেষ করে নামাজ আদায় করতে, করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো আব্বাজানের ক্ষুধা লাগলে সে তার মতন খেয়ে নিতে পারবে। তো দুপুরের পরে না আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন বিকালের দিকে আমি একটু ছাদে এসেছি আর একা, একা নিজের মতন করে অনেকটা সময় কাটিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে আমার ছাদ বাগানটা একটু শেয়ার করি। কম বেশি তো আমার আপুরা কিন্তু আমার এই ছাদ বাগানটা ভীষণ পছন্দ করে। তো সেজন্য মাঝে মধ্যে একটু, একটু শেয়ার করা হয়। তো এই যে দেখুন কত সুন্দর ড্রাগন ফল হয়ে রয়েছে। তো এই পাশের ৪ টা ৫ টা গাছে এখনও মাচা দিতে পারিনি। তো ডালগুলো না এলোমেলো হয়ে পড়ে রয়েছে ছাদের পরে। তো ওইভাবেই কিন্তু গাছে ফল এসেছে। আর কম বেশি কিন্তু ১ দিন ২ দিন পর, পর কয়েকটা করে ফল তোলা হচ্ছে। তো অনেকদিন কিন্তু আপনাদের সাথে গাছ থেকে পাকা ড্রাগন ফল তোলাটা আর শেয়ার করা হয় না। মাঝে একবার শেয়ার করেছিলাম একসঙ্গে কিন্তু আমি অনেক ফল তুলেছিলাম। ২০ কেজির মতন ফল তুলেছিলাম সেদিন। তারপরে কিন্তু আর ওইভাবে ফল তোলাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক আপুরা আমার এই গাছগুলো যে এত পছন্দ করে। আর ড্রাগন গাছে কিন্তু আবার নতুন, নতুন কি বলবো এত পরিমাণে ফুল এসেছে। মনে হচ্ছে আমি আবারও অনেকগুলো ফল একসাথে তুলতে পারবো আল্লাহ পাকের রহমতে। যে পরিমাণে ড্রাগন গাছে ফুল আসে তার ভিতরে কিন্তু অনেক ফুল আবার ঝরেও যায়। এই যে আমি ছোট, ছোট হলুদ, হলুদ ফুলগুলো তুলে নিচ্ছি। এই ফুলগুলো আর বড়ও হবে না, আর ফলেও পরিণত হবে না। তো এরকম অবস্থায় কিন্তু আমরা গাছ থেকে ফুলগুলো তুলে নিই। তো কপালে যা আছে লেখা তা তো পাবো। মানে যতটুকু লেখা আছে হাজার চেষ্টা করলেও কিন্তু এর বেশি পাবো না। তো এখন ফুলগুলো তুলতে, তুলতে একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। তার ভিতরে একটু কথা বলি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হালকা, হালকা ফিসফিস করে বৃষ্টি পড়ছে আর আমার ফোনের উপরে পড়ছে। তো ফোনটা ভিজে যাচ্ছিল।
এজন্য আমি একটু সানসেটের নিচে এসে দাঁড়িয়েছিলাম যে বৃষ্টির পরিমাণটা কমলে তারপরে আমি একটু আমার মানে আমড়া গাছটার কাছে যাব, দেখব গাছটার কি অবস্থা। তো এখন ওই যে কথাটা বলছি, আপনারা যারা আমার পরিবারে আসছেন অনেকে কিন্তু একই কথা বারবার লিখছেন, পাশে আছি, পাশে থাকবেন। আমি তো সবসময় আপনাদেরকে বলছি, শুধু আমি না, কম বেশি সব আপুরাই কিন্তু এই কথাটা বলে থাকে যে আপনারা দয়া করে কেউ এই কথাটা লিখবেন না, পাশে আছি, পাশে থাকবেন। আপনি কততম সাবস্ক্রাইবার হয়েছেন আপনি সেটাও লিখছেন। তারপরে লাইকের সংখ্যাটা উল্লেখ করছেন। প্লিজ এগুলো না সব কিছুই স্প্যাম কমেন্ট। আর কত বলবো? তো যাই হোক, বৃষ্টির পরিমাণটা মানে কমে যাওয়ার পরে আমি এই যে আমার আমড়া গাছটার কাছে এসেছি। মাশাআল্লাহ এত পরিমাণে আমড়া এসেছে গাছে। আর এই যে এই সাইজের আমড়া কিন্তু অনেক আছে পাতার ভিতরে। ওইভাবে না মানে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না। ভিতরে অনেক বড়, বড় আমড়া রয়েছে। তবে এবার না প্রচুর পরিমাণে আমড়া এসেছে গাছে। দেখে যে কি পরিমাণে ভালো লাগছিল। তো আজকে আমার এই ছাদ বাগান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। কোনো কিছু ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।